আজ নিয়ে এসেছি ফিরে দেখা গল্পের দ্বিতীয় পর্ব। অর্থাৎ আগের দিন তোমরা দেখেছো প্রথম আর দ্বিতীয়, আজকে নিয়ে এসেছি তৃতীয় পর্ব। যাই হোক, শুরু করা যাক। রণদীপ ছেলেটির কথা হেসে বলল, ভাট পাহাড়ের এক বিখ্যাত জ্যোতিষী আমার আয়ু গণনা করে বলেছে যে আমি 80 বছর বাঁচব। ছেলেটি রণদীপের কথাই দমে গিয়ে বলল, পাহাড়ের কোথায় যে মৃত্যুর ফাঁস লুকিয়ে আছে সেটা কোনো জ্যোতিষী বলতে পারে না। রণদীপ ওর কথায় কান না দিয়ে চারধারের পাহাড় শ্রেণী দেখতে লাগলো। হঠাৎ এক জায়গায় চোখ পড়ল ওর। রঙ্গিতের অন্য পারে বহু পেছনে অবস্থিত সবথেকে উঁচু পাহাড় দেখিয়ে জিজ্ঞাসা করলো, ওই পাহাড়ের মাথায় যে আলো জ্বলছে ওটা কোন জায়গা? ছেলেটি সেদিকে তাকিয়ে বলল, ওটাই তো দার্জিলিং। তার সামনে একটু নিচুতে ওই যে নীল আলো দেখা যাচ্ছে ওটা হলো লেবং। রাত্রিবেলা লেবং থেকে ওই জংথংকে অদ্ভুত সুন্দর দেখায়। রণদীপ পাহাড়ের দিকে তাকিয়েছিল। হর্নের শব্দ শুনে ছেলেটি বলল, আপনার বাস বোধ হয় এবার ছাড়বে। রণদীপ ছেলেটির পিঠে হাত রেখে বলল, আসছি ভাই, ফেরার সময় জুয়াংথংয়ে একটা দিন কাটিয়ে যাবেন, আমি আপনাকে সব ঘুরে দেখাবো। ইচ্ছা রইল ভাই। রণদীপের ছেলেটিকে বেশ ভালো লেগে গেল। আসলে বাংলার বাইরে কোনো বাঙালির সঙ্গে আলাপ হলে স্বাভাবিকভাবেই ভালো লাগে, কিন্তু বাসে ফেরার সময় তার মনে হলো, যা, ছেলেটার নাম তো জিজ্ঞাসা করতে ভুলে গেছিলাম। যদি সত্যিই ফেরার পথে একদিন সেখানে থাকি তাহলে তাকে কী করে খুঁজে পাবো। একবার মনে হলো ফিরে গিয়ে ছেলেটির নাম জিজ্ঞাসা করে আসি, কিন্তু আবার হর্নের আওয়াজ শুনে চটপট বাসের দিকে পা চলল। যাত্রাপথে নাম না জানা সহজ যাত্রীদের ভিড়ে ছেলেটি বুঝি হারিয়ে গেল। বাসে ফিরে রণদীপ দেখল কাঞ্চসুন্দরীর টাউস ব্যাগটা ওর সিটে দখল করে আছে। সে ওর দিকে তাকিয়ে হিন্দিতে বলল, ব্যাগটা নিজের কোলে রাখো। রণদীপের কথা শুনে সে হঠাৎ ওর দিকে তাকালো। ভাবখানা যেন রণদীপ ব্যাগটা উঠাতে বলে বড় অন্যায় করে ফেলেছে। যাই হোক, ব্যাগটা উঠিয়ে নেওয়াতেই রণদীপ নিজের সিটে গিয়ে বসলো। বাস এবার নাই বাজার ছড়িয়ে ক্রমশ উপর দিকে উঠতে লাগলো। এর মধ্যেই চারিপাশে অন্ধকার নেমে আসলো। পাহাড়ের গভীর অন্য পথে পাক খেয়ে উঠতে উঠতে রণদীপ রঙ্গিতের কলধ্বনি শুনতে লাগলো। একটু ঝুঁকে বাইরেটা দেখার চেষ্টা করলো সে, কিন্তু কিছুই আর স্পষ্ট দেখা যাচ্ছে না। রণদীপ সিটের পেছনে মাথা রেখে চোখ বুজিয়ে রইল। সুপর্ণা হাসি মুখখানা মনে ভেসে উঠল। সুবর্ণরেখার নীল জলে দাঁড়িয়ে সে উজ্জ্বলভাবে হাসছে। ঘাটশিলায় ওই ছবি রণদীপের বুকে প্রিয় ছিল। আর আজ সে কোথায়? রণদীপ তার মনটাকে চাবুক মারল। আবার সেই সুপর্ণার চিন্তায় বিভোগ মনটাকে বলল, তোমাকে নিয়ে বাপু পারা যায় না, অন্য কিছু চিন্তা করো না। মনে করো চাঁদিপুরের সেই সমুদ্র তট, দুপাশে ধুধু বালিয়াড়ি, জ্যোৎস্নার রাতে তুমি একাকী বসে বালির ওপর, চারিদিকে চাঁদের আলো ধুধু করছে, তোমার সামনে সমুদ্র ঢেউ এসে আছড়ে পড়ছিল। তোমার মনে হচ্ছিল যে অসীম বিশাল সাগর বুঝি তোমার গ্রাস করে ফেলবে। তুমি ভয় পালিয়ে এসেছিলে। অথবা মনে করো না, বেতালার জঙ্গলের সেই দুপুরটা, জঙ্গল পথে একা হাঁটতে হাঁটতে এক জায়গায় এসে একটা ছোট টিলার মাথার একটা গড় ভাঙা দেখে তুমি উপরে উঠে এলে। গড়ের সিঁড়ি বেয়ে তুমি ছাদে গিয়ে দাঁড়ালে। অন্য পাড়ে সবুজ দ্বীপ আর ছোট ছোট গ্রামগুলো ছিল ছবির মতো সাজানো। দেখতে দেখতে তুমি কখন ঘুমিয়ে গিয়েছিলে। হঠাৎ একটা শিশু তোমার পেছনে কোঁকিয়ে কেঁদে উঠেছিল। তুমি ভয়ে চমকে উঠে পেছন ফিরে তাকালে। গড়ের ভাঙা আসলে থেকে সেই মুহূর্ত দাঁড়া ছাপটে উড়ে গিয়েছিল একটা সুন্দর ময়ূর। অথবা আর না, এবার আমার ঘুম পাচ্ছে, আমি বরং একটু ঘুমিয়ে নেই। রণদীপের বেশ শীত করছিল। সে অ্যাটাচি কেস থেকে একটা গরম চাদর বের করে সে গায়ে জড়িয়ে নিল। তারপর সিটের পেছনে মাথা হেলিয়ে সে ঘুমিয়ে পড়ল। ঘুমটা যখন বেশ গভীর হচ্ছে তখন কারো হাতের ধাক্কায় সে আবার চমকে জেগে উঠল। ইস, কি কাণ্ড দেখছো! ঘুমের ঘরে তার মাথা কাঞ্চনসুন্দরীর কাঁধের ওপর গড়িয়ে পড়েছিল। তাড়াতাড়ি মাথা সরিয়ে নিতেই সে মুখ ঝামটা দিয়ে উঠল। নিজের কাঁধটা দেখিয়ে হিন্দিতে বলল, এসব, এটাকে কি বিছানা পেয়েছো? ঠিকঠাক করে নিজেকে সামনে রাখতে পারো না? রণদীপ লজ্জিত মুখে সরি বলল। তারপর সে নিজের কোলের দিকে তাকিয়ে দেখল যে কাঞ্চনসুন্দরী তার ব্যাগের অর্ধেকটা রণদীপের কোলে চালান করে নিজেকে হালকা করছে। ওর আর প্রতিবাদ করলো না। চোখ দুটো আবার বুঝে এলো। কতক্ষণ ঘুমের মধ্যে কেটেছিল রণদীপের মনে নেই।
হঠাৎ বাম বাহুর ওপর একটা জোর চিমটি খেয়ে এই মুহূর্তে সমস্ত ঘুম পালিয়ে গেল। প্রচণ্ড যন্ত্রণায় ও চিৎকার করে উঠল। বাহুর কাজটা বেশ জ্বালাপোড়া করতে লাগলো। সেই জায়গাটা হাত বোলাতে বোলাতে বিস্মিত চোখে কাঞ্চনদের দিকে তাকালো। মনে মনে বলল, কি মেয়ে রে বাবা, এ তো দেখছি অনায়াসে মানুষকে খুন করতে পারে। রণদীপের বিস্ময়ে ভরা চোখে চোখ রেখে কাঞ্চনসুন্দরী হিস হিস করে বলল, কী ব্যাপার সাপ, মেয়ে দেখলেই বুঝি কমজোরি হয়ে যান? আপনার কি লজ্জা শরম নেই নাকি? রণদীপ দেখল আশপাশের সিট থেকে লোকজন ওকে দেখছে। লজ্জায় অপমানে ওর কান দুটো লাল হয়ে উঠল।